আজকের সকালটা যেন এক চলন্ত কবিতা। চারপাশে ছড়িয়ে আছে মাটির গন্ধ, ভেজা পাতা আর বাতাসে মিশে থাকা এক অজানা আবেগ। জানলার কাছে টুপটাপ বৃষ্টির ফোঁটা পড়ছে, ঠিক যেন সুরের মতো, আর মনটা ভরে উঠেছে কোনো অজানার খোঁজে। এমনই এক বর্ষাস্নাত সকালে আমি চেপে বসেছি ইওয়ান বাসে। শুরু হয়েছে আজকের দিনের ভ্রমণ যাত্রা যাদবপুর 8B থেকে। বাস চলছে ধীরে ধীরে, পার হয়ে যাচ্ছে হাজরা মোড়, তারপর এলো রবীন্দ্র সদন মেট্রো। এলিয়েট পার্কের পাশ দিয়ে যখন যাচ্ছি তখন বৃষ্টি ভেজা সবুজ ঘাস আর গাছে গাছে জমে থাকা জল যেন প্রকৃতি নিজেই নিজেকে আজ সাজিয়ে তুলেছে। ভেজা রাস্তায় মাথায় ছাতা দিয়ে মানুষ ছুটোছুটি করছে, আর স্ট্রিট লাইটের আলোয় সেই জল ভেজা কংক্রিটে প্রতিফলিত হয়ে তৈরি করেছে এক স্বপ্নময় আভা। যেন কলকাতা শহরটা আজ সেজে উঠেছে পুরনো কবিতার গানে। আকাশবাণী ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় কানে ভেসে এলো এক পুরনো দিনের রেডিও শো। এবার বাস এসেছে বাবুঘাট, আর এখানেই দাঁড়িয়ে জানলার ফাঁক দিয়ে দেখি সেই চেনা অথচ প্রতিবারের নতুন লাগা দৃশ্য, হাওড়া ব্রিজ। তার নিচে গঙ্গা নদী, বুক জুড়ে পড়েছে শ্রাবণের ছন্দময় বৃষ্টি। বাতাসে ভেসে আসছে ঠান্ডা স্নিগ্ধ হাওয়া, আর দূরে কোথাও ভেসে আসছে এক ট্রেনের হুইসেল, যেন শহরের প্রাণ একবার নীরবে ডাক দিচ্ছে। সেই মুহূর্তে মনে হয় শহরটা যেন আজ নিজের একান্ত আপনার, নিজের ভাষায় কথা বলছে, আর আমি সেই কাহিনীর এক ক্ষণিক শ্রোতা মাত্র। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ হরফেল লাইফ। আবার আমরা বেরিয়ে পড়েছি একটা ছোট্ট দিনের ভ্রমণে। আজকের গন্তব্য পূর্ব ভারতের এক ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্যে ভরপুর জেলা বর্ধমান। প্রতিবারের মতো এই সফরেও থাকছে একটুখানি ইতিহাস, একটুখানি ভক্তি আর অনেকটা প্রকৃতির ছোঁয়া। ভোরবেলায় যখন শহরটা ধীরে ধীরে জাগছে, তখন আমরা সকাল 9টার হাওড়া বর্ধমান লোকাল চেপে রওনা দিলাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। ফার্স্ট স্টেশন এলো লিলুয়া। এই লোকাল ট্রেনের যাত্রা যেমন সস্তা, তেমনি অনেক অভিজ্ঞতায় ভরপুর। লিলুয়া পার হতেই আমরা পৌঁছে গেলাম পরের স্টেশন বেলুর। বেলুর পার করে আরও 30টা স্টেশন, তারপর পৌঁছাবো আমাদের গন্তব্য বর্ধমানে। জানলার ধার দিয়ে মেঘলা আকাশ আর একরাশ সবুজের শাড়ি। ট্রেনে উঠে পড়েছে মুড়িওয়ালা। ঝালমুড়ি খেতে খেতে ট্রেনের সহযাত্রীদের সঙ্গে এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে কিভাবে যে কেটে গেল এই 1-1.5 ঘন্টা বুঝতেই পারলাম না। ঠিক সময় পৌঁছে গেলাম বর্ধমান। এক ঐতিহাসিক শহর, যা এক সময় ছিল শক্তিশালী বর্ধমান রাজাদের রাজধানী। এখানেই রয়েছে আমাদের আজকের 2টি গন্তব্যস্থান, সর্বমঙ্গলা সতীপীঠ এবং নবাবহাটের 108 শিব মন্দির। ফুট ওভারব্রিজ পার করে আমরা নেমে পড়লাম 1 নম্বর প্ল্যাটফর্মে। স্টেশন থেকে বাইরে যাওয়ার জন্য বাইরের এক্সিটটা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকেই। স্টেশন থেকে বেরোতেই সামনে দেখলাম এক রাশ টোটো এবং রিক্সা স্ট্যান্ড। বর্ষাস্নাত দিনে আমরা একটা রিক্সা ভাড়া করে রওনা দিলাম আমাদের আজকের প্রথম গন্তব্য সর্বমঙ্গলা সতীপীঠ। প্রাচীন যুগে বর্ধমান ছিল মোগল সাম্রাজ্যের অংশ এবং পরবর্তীকালে মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যের অধীনে ছিল। মধ্যযুগে এই অঞ্চল মুসলিম শাসক দ্বারা শাসিত হয়। বর্ধমানের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল বর্ধমানের রাজবংশ। 1657 সালে মহারাজ অভয় চাঁদ এই রাজবংশের সূচনা করেন। মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সময় বর্ধমান রাজবাড়ি প্রতিষ্ঠিত করলেন মহারাজ কীর্তিচাঁদ, যিনি মুঘল দরবারে রাজাধীশ রাজ উপাধি লাভ করেন। 1800 এবং 1900 শতকে বর্ধমান রাজবাড়ি সবথেকে ওয়েলদিয়েস্ট জমিদার আন্ডার দ্য ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি হিসেবে স্বীকৃতি পায়। এই রাজবংশ প্রশাসন, শিক্ষা, স্থাপত্য ও ধর্মীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বর্ধমানে শহরে তাদের অবদান এখনও দৃশ্যমান, যেমন রাজবাড়ি, সর্বমঙ্গলা মন্দির, 108 শিব মন্দির প্রভৃতি। চলুন বন্ধুরা, কথা বলতে বলতে আমরা এসে পড়েছি বর্ধমানের সতীপীঠ সর্বমঙ্গলা মন্দিরে। সর্বমঙ্গলা মন্দিরটি শুধু একটি পবিত্র স্থান নয়, এটি সতীপীঠ হিসেবেও পরিচিত। পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতী দেবীর ডান পায়ের কড়ে আঙুল পড়েছিল।
আর সেই কারণেই এই জায়গাটি এত গুরুত্বপূর্ণ। দেবী এখানে সর্বমঙ্গলা নামে পূজিত হন এবং ভৈরব আছেন ত্রিলোকেশ্বর রূপে। মন্দিরটি নির্মাণ করেছিলেন বর্ধমানের রাজা কীর্তিচাঁদ এবং আজও প্রতিদিন অসংখ্য ভক্ত এখানে পুজো দিতে আসেন। গঙ্গা জলের ছিটে, ধূপে ধুনোর গন্ধ আর ঘণ্টার ধ্বনির মধ্যে দাঁড়িয়ে মনে হয় সময় যেন থেমে গেছে এখানে। মন্দিরটি বাংলার আঞ্চলিক স্থাপত্যশৈলীতে নির্মিত, যাতে রয়েছে টেরেকোটার অলঙ্করণ, ঢালু ছাদ এবং প্রাচীন স্থাপত্য রীতি। ভিতরে দেবী মূর্তি পাথরের তৈরি এবং চারপাশে রয়েছে ধূপ, দীপ, মালা ও ফুলে সাজানো পুজোর আসবাব। দেবীর মূর্তি এখানে কালো পাথরে নির্মিত। দেবী এখানে অষ্টভুজা রূপে পূজিত হন। দেবী একটি কমলাসনে বসে আছেন, যা শক্তি ও ধ্যানের প্রতীক। মূর্তির পেছনে রয়েছে চন্দ্রকলা ও গগনচুম্বী শিখা, যা দেবীর দৈবিক রূপকে ফুটিয়ে তোলে। সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আপনারা ভোগ গ্রহণ করতে পারেন। সামনেই ভোগঘর চোখে পড়ল। একটু খবর নিতে জানতে পারলাম সকাল 10:30টার মধ্যে এসে আপনারা যদি ভোগের কুপন কালেক্ট করতে পারেন, তাহলে অনায়াসে এখানে বসে সপরিবারে একসাথে ভোগ গ্রহণ করতে পারেন। এছাড়াও এই মন্দিরে অন্নপ্রাশন, বৈবাহিক অনুষ্ঠান প্রভৃতি আয়োজিত করা হয়। সেক্ষেত্রে আপনাদের পূর্বে থেকে অফিস ঘরে যোগাযোগ করতে হবে। মনে করে থাকেন সর্বমঙ্গলা মন্দিরে একদিন থেকে যাবেন, তাহলে এইটি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। মন্দির থেকে বেরিয়ে কার পার্কিং এরিয়ার ঠিক বিপরীতেই রয়েছে ভক্তদের জন্য যাত্রীনিবাস। এখানে আপনারা রাত্রি যাপন করতে পারেন, কিন্তু তার জন্য আপনাদের অফিসে যোগাযোগ করতে হবে এবং বুকিং করতে হবে। সর্বমঙ্গলা মন্দির দর্শন করবার পর আমরা রওনা দিলাম নবাবহাটের উদ্দেশ্যে। শহর থেকে একটু বাইরে, যেখানে অবস্থিত বাংলার স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন 108 শিব মন্দির। মন্দিরগুলি সারি সারিভাবে স্থাপন করা হয়েছে এবং কেন্দ্রস্থলে রয়েছে একটি শান্ত জলের পুকুর।
রাজা তেজচাঁদ বাহাদুরের সময় এই শিব মন্দিরগুলো নির্মাণ করা হয়েছিল 1800 শতকের শেষ দিকে। মন্দিরে ঢোকার ঠিক বাঁ পাশেই অফিস ঘর দেখতে পাবেন। এখানে প্রত্যেকের প্রবেশ মূল্য হচ্ছে 2 টাকা করে। যদি শ্রাবণ মাসে আপনারা আসেন তখন প্রবেশ মূল্য বেড়ে 5 টাকা হবে। এই টিকিট ঘরের ঠিক পাশেই রয়েছে জুতো রাখার জায়গা। এখানে বলে রাখি, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে পার্কিং ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবল। মোটর সাইকেলের জন্য 10 টাকা, গাড়ির জন্য 25 টাকা এবং অন্যান্য ভেহিকেলের জন্য 125 টাকা প্রতি ঘন্টা। আপনারা সোজা চলে গিয়ে আপনাদের জুতো এখানে রেখে দিতে পারেন। যদি চান বিশ্রামাগারও এখানে উপলব্ধ আছে। এবার আমরা টিকিট কেটে আস্তে আস্তে ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে। কিছু সময়সূচি এবং পদ্ধতি এখানকার জেনে নিলাম। এই 108 শিব মন্দিরটি 2 সারিতে বৃত্তাকারভাবে স্থাপন করা হয়েছে। 2 সারির মাঝখানে রয়েছে এক শান্ত ও প্রশান্ত জলাধার, যার নাম হলো নৃসিংহ সায়র। জলাধারের জল থাকে সারা বছর এবং তার চারপাশে মন্দিরে প্রতিফলন যেন এক আধ্যাত্মিক সৌন্দর্য সৃষ্টি করে। প্রতিটি মন্দিরের স্থাপত্য একই রকম, বাংলার আটচালা ও দোচালা শৈলীতে নির্মিত। প্রতিটি মন্দিরে আছে একটি করে শিবলিঙ্গ। কিছু কিছু শিবলিঙ্গ সাদা মার্বেলের, কিছুটা কালো পাথরের তৈরি। দরজার সামনে রাখা থাকে ছোট প্রদীপ, যা সন্ধ্যায় জ্বলে ওঠে ভক্তদের আলোয়। ঘুরতে ঘুরতে চলে এলাম এই মানত নন্দী পার্কে। একটু অদ্ভুত না নামটা? শুনে খানিকটা হাসি পেল। সামনে দেখলাম একটা সুন্দর সাদা পাথরের নন্দী মূর্তি, আর তার ঠিক সামনেই ধ্যানরত বসে আছেন দেবাদিদেব মহাদেব। মন্দির থেকে বাইরে বেরিয়ে একটা খাওয়ার ক্যাফে এবং আপনারা যদি ইনস্ট্যান্ট ফটোও তুলতে চান তারও ব্যবস্থা করা আছে। তো চলুন বন্ধুরা, আজকে এতটাই রইল। একটা ছোট্ট বর্ধমানের ট্রিপ আপনাদের সকলের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি।